হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে প্রচণ্ড ভালো আছো এবং পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো। তো তোমরা নিশ্চয়ই লাস্ট দুটো ম্যারাথন ক্লাস দেখেছো এবং সেখানে 150 প্রশ্নের সলিউশন দেখে ফেলেছো। আজকে আমরা ম্যারাথন ক্লাস 3 নিয়ে হাজির হয়েছি এবং তো এখন কিন্তু একদম বসে থাকার টাইম নয়, জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও। পরীক্ষা তোমাদের ভালো হবেই এবং আমি তোমাদের ম্যাথস কিন্তু অনেক মজবুত করে দেবো। চলো দেখি আজকের ম্যারাথন ক্লাসের প্রথম প্রশ্ন, একদম কথা না বাড়িয়ে ডাইরেক্ট প্রশ্নে। a+2b = 5, 331 নম্বর প্রশ্ন বাবা। প্রশ্নে কিন্তু কন্টিনিউয়েশন চলছে, সবাই কিন্তু ভালো করে দেখবে। a+2b = 5, a² + 4b² = 13 হলে এবি ভ্যালু নির্ণয় করতে হবে। তো আমরা সবাই জানি যে a² + 4b² মধ্যে লুকিয়ে আছে a² + 2b²। ইজ নট ইট বলবো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো a² + 2b² এটাকে কি আমরা x² + y² আকারে দেখতে পাচ্ছি না? একদম ঠিক। তাহলে x + y² - 2ab হবে এর ফর্মুলা। তাহলে a + 2ab এর হোল স্কোয়ার মাইনাস 2 × a × 2b। আর এই 2 × a × 2bটা বাচ্চারা লেখে, তুমি যখন বড় হয়ে গেছো ডাইরেক্ট লিখতে পারবে 4ab। ঠিক আছে, 4ab কত? 4ab দাদা। আর এরই ভ্যালু কত বলা হয়েছে দাদা? না 13। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। আমাকে a+2b ভ্যালু বলে দেওয়া হয়েছে। a+2b ভ্যালু কত দাদা? 5। তাহলে 5-এর স্কোয়ার করলে কত হবে দাদা? 25। a+2b ভ্যালু 5 বসিয়ে দাও, 5-এর স্কোয়ার করলে কত হবে? 25 - 13 = 4ab। তাহলে নির্ণয় করতে হবে ab এর ভ্যালু, বলো। তাহলে 25 - 13 মানে 12/4, অ্যান্ড দ্যাট ইজ 3। ডাইরেক্ট আনসার অপশান ডি। ওকে, চলে যাই নেক্সট প্রশ্নে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আরও একটা সুন্দর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন দেখলে তোমরা সাধারণত কী করো? এলসিএম করো। এলসিএম করে তোমরা আবার যোগ বিয়োগ করা শুরু করো। এলসিএমই করবে, কিন্তু এলসিএমটা এরমভাবে করবে, সবার 2, 4, 8, 16 এই চারটে সংখ্যার এলসিএম 16 আমরা সবাই জানি। তাই প্রত্যেকটা ভগ্নাংশের হরকে তুমি 16 বানাও। প্রত্যেকটা ভগ্নাংশের হরকে 16 বানাও। তাহলে দেখো আমি এককে কী লিখতে পারি? এককে আমি লিখতে পারি 1/1, তার মানে 16/16 লিখতে পারি। ইটস নট ইট বলো, একদম ঠিক। মাইনাস হাফ, হাফকে আমরা কি লিখতে পারি? 2কে 16 বানালে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরটাকেও 8 দিয়ে গুণ করতে হবে, লবকেও 8 দিয়ে গুণ করতে হলে 8/16 লিখতে পারি। একদম ঠিক। 4কে 16 করতে হলে 4 দিয়ে গুণ করতে হলে 1কেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4/16 লিখতে পারি। একদম ঠিক। তারপরে দেখো 1-8, 8কে 16 করতে হলে 2 দিয়ে গুণ করতে হলে 2/16 লিখতে পারি। -1/16, ব্যাস। আর তো তোমার 16 নিয়ে টেনশন নেই, হরকে নিয়ে, খালি উপরে তোমার যা আছে সেগুলোর যোগ বিয়োগ করে দাও, গল্প শেষ। তাহলে 16 - 8 - 4, তাহলে -8 - 4 মানে -12। এখানে একটা -1 আছে, -13। তাহলে -13 মাইনাস +16 বা 16 - 13 মানে 3 + 2 5। তাহলে 5-এর 16 ডাইরেক্ট গল্প শেষ। কোথায় আছে? অপশান এ। নেক্সট প্রশ্ন। এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% এবং 20% কমলো এবং শেষবার 10% বেড়ে 9,900 টাকা হয়েছে। খুব ভালো কথা। তাহলে সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল, মানে পূর্বের বেতন কত ছিল সেটা নির্ণয় করতে হবে। তাহলে পূর্বের বেতন যদি n থাকে, তাহলে আমি তোমাদের বারবার বলেছি এর 10% কমলো, এই কথাটার অ্যাকচুয়ালি যুক্তি কী বা এই কথাটার মধ্যে কী লুকিয়ে আছে? এর ভগ্নাংশ ভ্যালু বা আমরা যদি ফ্র্যাকশন ভ্যালু নির্ণয় করি, তাহলে ফ্র্যাকশন দিয়ে আমরা কী বুঝি সেটা আমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে, আমাদের একদম ভেতরের রক্তের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। তবে কিন্তু এই ধরনের প্রশ্ন সম্ভব হবে খুব তাড়াতাড়ি করা। তাহলে 10% হ্রাস এর মানে হচ্ছে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কি 1/10। তার মানে 10 যদি আমার ইনিশিয়াল ভ্যালু থাকতো, 10 যদি আমার প্রাথমিক ভ্যালু হতো, সেটা 1 কমেছে, 10-এ 1 কমেছে, 10-এ 1 কমেছে, তাহলে 1 কমে কত হয়েছে? তাহলে 1 কমে হয়েছে 9। ইজ ইট ক্লিয়ার বলো? একদম ঠিক। তার মানে এনের সঙ্গে আমরা কি করেছি? 9-এর 10 গুণ করেছি। এন যদি আগে ভ্যালু থাকতো সেটা 9-এর 10 গুণ হয়েছে। 10% কমে কত হয়েছে? না 9-এর 10 গুণ হয়েছে। তাহলে এটা হচ্ছে একবার কমার পর। সিমিলারলি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? দাদা 1-এর 5। তার মানে কি 5-এ 1 কমেছে, তার মানে 4-এর 5 গুণ হয়েছে। তার মানে কত? 4-এর 5 গুণ হয়েছে। তাহলে তারপরে কত হলো? 4-এর 5 গুণ হলো। তারপরে লাস্টে 10% বাড়লো। 10% বাড়া মানে কি? 10-এ 1 বাড়া, তার মানে হচ্ছে 1 বেড়ে কত হয়েছে? 11 হয়েছে, মানে 11-এর 10 গুণ হয়েছে। এই ব্যাপারগুলো তোমাদের মুখে মুখে হয়ে যাবে, জাস্ট এই লাইনটা একবার লিখবে তাহলেই গল্প শেষ। = 9900। ঠিক আছে? আর তুমি যদি একটু বুদ্ধিমান হয়ে যাও, একটু যদি তুমি এই ব্যাপারটা বুঝে যাও, তাহলে তুমি বলবে আর দাদা আমি এটাকে এরমভাবে n ইন্টুটা লিখবো না, আমি ডাইরেক্ট আনসার লিখবো 9900 ইন্টু 10/9 ইন্টু 5/4 ইন্টু 10/11। দ্যাটস ইট।
তাহলে আমি কী লিখবো, দেখো এই ভগ্নাংশগুলোকে উল্টে লিখেছি, আর কিছু না, এই ভগ্নাংশগুলোকে কী করেছি, উল্টে লিখে দিয়েছি, তাই তো। এটা উপরে গেলে কী হবে, উল্টে যাবে তো, বর্ডারের উপরে করলে কী হবে, উল্টে যাবে। তাহলে উপরে গেলে উল্টে করে দিয়েছি, আর কিচ্ছু নেই। তাহলে 11 9 99, তার মানে এখানে 100, আর এখানে 4, এখানে 100, মানে হচ্ছে 25, দ্যাটস ইট। তাহলে 25 5-এ হচ্ছে 125, পাশে দুটো শূন্য লাগিয়ে দাও, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। আচ্ছা, 334 নম্বর প্রশ্নে অসাধারণ একটি সিম্পলিফিকেশনের প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এলেও আসতে পারে। দেখো এই ধরনের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে এখানে হরগুলো থেকে ভালো করে লক্ষ্য করো। হরে দেখো এ মাইনাস বি, এখানে সি মাইনাস এ, এখানে এ মাইনাস বি আছে, এখানেও বি মাইনাস সি আছে, এখানে সি মাইনাস এ আছে, এখানে বি মাইনাস সি আছে। তাহলে দেখতে পাচ্ছি তিনটে হর থেকে দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি দুবার আছে, বি মাইনাস সি দুবার আছে, আর সি মাইনাস সি দুবার আছে। তো আলটিমেট এদের এলসিএম কী হবে, তাদের এলসিএম হবে এদের এ মাইনাস বি, বি মাইনাস সি, আর সি মাইনাস এ, হ্যাঁ কি না, বলো তো একদম ঠিক। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস যদি এলসিএম হয়, এদের গুণফল যদি এলসিএম হয়, তাহলে আমি যখন এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ দিয়ে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস একে ভাগ করবো, কী পড়ে থাকবে, খালি বি মাইনাস সি পড়ে থাকবে, হ্যাঁ কি না। তাহলে বি মাইনাস সি যদি বি প্লাস সির সঙ্গে গুণ করি, তাহলে কী পড়ে থাকবে, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটা আলটিমেট এ প্লাস বি এ মাইনাস বি এর গুণফল না, এবং তার ডাইরেক্ট ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে না, বলো একদম ঠিক। তাহলে এই পার্টটা তোমরা মুখোমুখি করবে, এটার জন্য এখানে লেখার প্রয়োজন নেই। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি যে আমার ওপরে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আবার যখন এ মাইনাস বি এবং বি মাইনাস সিকে সি দিয়ে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাসকে গুণ ভাগ করবো, তখন দেখবো পড়ে আছে খালি সি মাইনাসে। তাহলে সি মাইনাসে আর সি প্লাসে গুণ হয়ে কী হয়ে যাবে, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সিমিলারলি যখন সি মাইনাস এ এবং বি মাইনাস এ দিয়ে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস একে ভাগ করবো, তখন সেখানে পড়ে থাকবে এ মাইনাস বি খালি। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি গুণ করে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাটস ইট। ব্যাস, এবার দেখো ওপরে কী হয়ে গেছে, ওপরে দেখতে পাচ্ছ প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল আউট হচ্ছে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল আউট হচ্ছে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে আলটিমেট ওপরে যোগ বিয়োগ হয়ে গেল কি 0, আর 0 বাই সামথিং ইজ অলওয়েজ 0, 0 বাই সামথিং ইজ অলওয়েজ 0, তার মানে 0 হবে এই প্রশ্নের সঠিক সমাধান, অপশান ডি। নেক্সট প্রশ্ন বলছে এ বি এবং সি ব্যবসাতে 1/4 1/3 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 11,700 টাকা লাভ করলে বি কত টাকা পাবে। তো এই প্রশ্নের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু কিছু নেই, এখানে মূলধনের অনুপাত বলা হয়েছে, মূলধন বিনিয়োগ অনুপাত বলা হয়েছে, টাইম ফিক্সড, তার মানে যাহা হবে মূলধনের অনুপাত তাহাই হবে লাভ্যাংশের অনুপাত, তার মানে লাভ্যাংশের অনুপাতও এটাই হবে। কিন্তু দুঃখের বিষয় এখানে যে রেশিওটা আছে, রেশিওটা কী আছে, ভগ্নাংশে আছে। তাহলে আমাকে এখানে সিম্পল রেশিওতে, জটিল রেশিও থেকে সিম্পল রেশিও ট্রান্সফার করতে হবে। আর সেটা আমি অনেক আগেই তোমাদের বলে দিয়েছি, যখন আমরা 1/4 নিয়ে ভাববো, 1/4 নিয়ে ভাববো, তখন 1/4 4 বাদ দিয়ে বাকি দুটো ভগ্নাংশের হরে যারা বসেছে তাকে দিয়ে গুণ করে দেবো। তার মানে 1/4 জায়গায় আমি লিখবো কি 3 × 2, ইজ নট ইকুয়াল, একদম ঠিক। 1/3 জায়গায় কি লিখবো, 4 × 2, ইজ নট ইকুয়াল, একদম ঠিক। আর 1/2 জায়গায় কি লিখবো, 4 × 3, ব্যাস হয়ে গেল। এবার এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকলে তাকে বাদ দিয়ে দাও, 2 এখানেও আছে, 2 এখানেও আছে, 2 এখানেও আছে। তাহলে আলটিমেট হয়ে গেল 3:4 কত 6, হ্যাঁ কি না, বলো ব্যাস। তাহলে এটাই হচ্ছে আমার লাভ্যাংশ বা প্রফিট রেশিও। তাহলে 4 আর 3 7 আর 6 কত 13, তাহলে 13-র ভ্যালু কত বলা হয়েছে, 11700, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে 13-র সঙ্গে কত গুণ করলে 117 9 গুণ করলে, তার মানে এখানে 900 গুণ আছে। নির্ণয় করতে হবে কি, বি কত টাকা পায়। তাহলে বি হচ্ছে 4-এর ভ্যালু কত, তার মানে 4 × 900 মানে হচ্ছে 3600, অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 336। এই ধরনের প্যাটার্ন আমি তোমাদের আগেও বুঝেছি সিম্পলিফিকেশনের, যেখানে এরকম বৃহৎ বড় একটা ডিজিটের গুণ আছে, কিন্তু আমার চোখে দেখতে হবে যে একই ডিজিট রিপিট হচ্ছে, তারপর সামহাও এখানে কোনো অ্যালজেব্রিক ফর্মুলা আছে যেটা আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে দেখো 8.73 বীজগাণিতিক সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে এই ধরনের প্রশ্ন সেকেন্ডে হবে। 8.73 দুবার আছে, তাহলে মানে 8.73 না, এটাকে এ ভাববো, তাহলে এ ইন্টু এ অ্যান্ড দ্যাট মিনস এ কিউব। তাহলে আমাকে এ কিউব লুকিয়ে আছে, প্লাস 4.27 যদি বি ভাবি, তাহলে বি 3বার গুণ আছে, তার মানে বি কিউব লুকিয়ে আছে উপরে। আর নিচে কী আছে, 8.73 × 8.73 মানে এ স্কোয়ার, প্লাস 4.27 প্লাস ইন্টু 4.27 মানে বি স্কোয়ার, আর মাইনাস 8.73 × 4.27 অ্যান্ড দ্যাট ইজ এ বি, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে আলটিমেট আমি আগেও তোমাদের বলেছি যে এ কিউব প্লাস বি কিউবকে যদি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হোয়াট এভার, তাহলে এ কিউব প্লাস বি কিউবকে যদি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করা হয়, তাহলে পড়ে থাকে এ প্লাস বি। কারণ কি, এ কিউব প্লাস বি কিউবের দুটো ফ্যাক্টর কী কী না, আমরা একে ফর্মুলায় ভাঙলে বলতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার,
হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে যখন এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি এ প্লাস বি, দ্যাটস ইট। তাহলে এটুকু মনে রাখলেই এতগুলো যে তোমাদের কথা বললাম, যে টাইমটা তোমাদের নষ্ট করলাম, সেই টাইমটা তোমার নষ্টই হবে না। তোমরা দেখেই বলতে পারবে একদম অ্যাজ ইট ইজ, একদম এ প্লাস বি এখানে গল্প আছে, তার মানে 8.73 প্লাস 4.27 হয়ে যাবে আমার কারেক্ট আনসার দাদা, দ্যাটস ইট, আর কিছু নেই। তাহলে দেখো 8 + 4 12, 7.73 আর 0.27 মিলে আরও 1 মানে 13 হয়ে যাবে কারেক্ট আনসার অপশানে। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। 337, 10টা গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। তাহলে যখনই বলেছি অথবার গল্প থাকবে, এর মানে হচ্ছে এখানে কিছুই নয়, এখানে কি আছে, 10টি গরুর এফিসিয়েন্সি যা 7টি মহিষের এফিসিয়েন্সি তা, তখন এফিসিয়েন্সি নিয়ে ভাববো। তাহলে এফিসিয়েন্সি কী হয়ে যাবে, গরুর আগে কী সংখ্যা বসে যাবে, 10, 10 হয়ে যাবে মহিষের এফিসিয়েন্সি, 10 হয়ে যাবে একটা মহিষের এফিসিয়েন্সি। মহিষের আগে কোন সংখ্যা বসে আছে, 7, 7 হয়ে যাবে একটা গরুর এফিসিয়েন্সি, হ্যাঁ কি না। তাহলে বলো একটা গরুর এফিসিয়েন্সি যদি 7 হয়, তাহলে 10টা গরুর এফিসিয়েন্সি কত, তাহলে 7 × 10 70, তাহলে এখানেও 70 এফিসিয়েন্সি। 7টা মহিষের এফিসিয়েন্সি তাহলে কত হবে, তাহলে 7 × 10 70। তাহলে অথবা মানে হচ্ছে এখানে দুই জায়গাতে সমান এফিসিয়েন্সি কাজ হচ্ছে, তার মানে এখানেও 70 এফিসিয়েন্সি কাজ হচ্ছে, এখানেও 70 এফিসিয়েন্সি কাজ হচ্ছে, দ্যাটস ইট। তাহলে এফিসিয়েন্সি যখন কথা বলছি, তাহলে 70 এফিসিয়েন্সি কাজ হচ্ছে কদিন না, 8 ঘন্টা করে 60 দিন। তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই কাজটা করতে হবে কতজনকে না, 25টি গরু ও 14টি মহিষকে। তাহলে 25টি গরুর টোটাল এফিসিয়েন্সি কত, একটা গরুর এফিসিয়েন্সি হচ্ছে 7, তাহলে 25 সাথে কত 175। আর 14টি মহিষের এফিসিয়েন্সি কত, একটা মহিষের এফিসিয়েন্সি কত 10, তাহলে 10 × 14 মানে 140। তাহলে এই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। কতদিন কাজ করবে সেটা আমার নির্ণয় করতে হবে, 12 ঘন্টা করে কাজ করবে, তাহলে × 12। এবার কত দিন কাজ করবে সেটা আমার নির্ণয় করতে হবে, সেটা এটাকে ডিফারেন্স, এটাকে ভাগ করলেই পেয়ে যাবো কত দিনের কাজ হবে। কিন্তু দুঃখের বিষয়, সেই কাজ করলে হবে না, আরও 9 গুণ কাজ করতে হবে, 9 গুণ কাজ করলে 9 গুণ সময় লাগবে, তাহলে × 9, দ্যাটস ইট। এটাই হচ্ছে এক লাইনের আনসার। বলো এবার কাটাকুটি কীভাবে করবে, দেখো কত সহজে কাটাকুটি করা যায়। 12 × 5 = 60, 5কে দিয়ে 175 কাটলে কত হয়, 5 × 35, আর 140 মানে হচ্ছে 28। তাহলে 5কে যেমন আমি 175কেও কাটতে হবে, 140কেও কাটতে হবে, দুজনকে কাটলে 175/5 করলে হবে 35, 140/5 করলে হবে 28। তাহলে এখন এটা 35 + 28 হয়ে গেল, অ্যান্ড দ্যাট মিনস 63, হ্যাঁ কি না। তাহলে 35 + 28 থেকে পেয়ে গেলাম 63। এবার দেখো 7কে দিয়ে 10 এখানে, 7 × 9 = 63, 9 9 ক্যান্সেল আউট হয়ে গেল, 10 8 80 হয়ে গেল কারেক্ট আনসার অপশান সি। বলো এর থেকে সোজাভাবে ক্যালকুলেশন বোঝানো সম্ভব, বলো দাদা একদম এখান থেকে যা বুঝলাম আর কিছু বলার নেই। চলো 338, দেখো এখানেও আরও একটা অসাধারণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটার সঙ্গে মিল আছে আমার কোথায়, মিল আছে আমার এই প্রশ্নে। মিল কোথায় দাদা, মিল দাদা এখানে একটা জায়গাতেই, সেটা হচ্ছে এখানে ডাইরেক্ট তোমায় বুঝিয়ে দিয়েছে যে 0.362কে তুমি এ বলো আর 0.1কে তুমি বি যদি বলো, তাহলে আলটিমেট আছে ওপরে a³ - b³ আর নিচে কী আছে, 0.362 হোল স্কোয়ার মানে হচ্ছে a² প্লাস 0.0362। এই জায়গাটায় তোমার প্রবলেম হতে পারে, কিন্তু না, প্রবলেম হবে না, কারণ তুমি বলবে যে 0.0362কে আমি যদি 0.362 × 0.1 লিখি, তাহলেই তো এই ভ্যালুটা আসে, হ্যাঁ কি না বলো তো, একদম ঠিক। তার মানে এখানে a × b আছে, তাহলে a² + ab প্লাস 0.1 হচ্ছে b, তার হোল স্কোয়ার মানে b²। তাহলে আমরা জানি a³ - b³ এর একটা ফ্যাক্টর কি দাদা, a² প্লাস ab প্লাস b² এর একটা ফ্যাক্টর, এবং a - bও একটা ফ্যাক্টর, a - bও একটা ফ্যাক্টর। তাহলে নিচে যখন এ বসে গেলে ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি a - b, ব্যাস গল্প শেষ। তাহলে আমি যদি এটা মনে রাখি, তাহলে আমি ডাইরেক্ট এটা বলবো আনসার হবে কি a - b, আর a - b মানে কি 0.362 - 0.1, তার মানে 0.262, তার মানে অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার, বোঝা গেল। 0.362 - 0.1, তাহলে 1 মানে কি, এখানে দুটো শূন্য লাগিয়ে দাও, তাহলে আলটিমেট 262.0, তাহলে 0.262 হয়ে যাবে কারেক্ট আনসার অপশন বি। নেক্সট প্রশ্ন, 3টি গাড়ির গতিবেগের অনুপাত বলা হয়েছে 5:4:6, একই দূরত্ব অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত কী হবে। তাহলে যখন দূরত্ব সেম থাকে, আমি বলেছি যে গতিবেগের অনুপাতের অনন্যক করলে আমি কি পেয়ে যাবো না, সময়ের অনুপাত, হ্যাঁ কি না। তাহলে গতিবেগের অনুপাতের অনন্যক করলে সময়ের অনুপাত, সময়ের অনুপাতে অনন্যক করলে গতিবেগের অনুপাত, যদি আমার কি থাকে না, দূরত্ব একই থাকে, মানে ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে, যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে, কন্ডিশন এটাই, তাহলে আমার কি মনে রাখতে হবে না, গতিবেগের অনুপাতের অনন্যক করলে আমি সময় অনুপাত পাবো। তাহলে বলো অনন্যক করা মানে কি, 1/5, 1/4
1/6। এটা করা, এটা আমি আর করব না, আমি বুঝে গেছি যে এখানে আলটিমেট 1/5:1/4:1/6কে সরল অনুপাতে করতে গেলে আমায় কী করতে হয় না 5 বাদ দিয়ে 4x6 হয়ে যাবে 1/5 জায়গায়। তাহলে আমি এখানে ডাইরেক্ট এখান থেকেই ভাববো এটা, যে যখন আমি 1/5 কথা ভাবছি তার মানে আমাকে 4x6 করতে হবে, যখন আমি 1/4 কথা ভাবছি তখন আমাকে 5x6 করতে হবে, আর যখন আমি 1/6 কথা ভাবছি তখন আমাকে 4x5 করতে হবে। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক, এতে কোনো অসুবিধা নেই। কাটাকুটি হচ্ছে 2 একটা কমন আছে, 2 এখানে 2 হলো, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2। তাহলে আলটিমেট রেশিও কত হলো? 12:15 কত এখানে 10। 12:15 কোথায় আছে? অপশানটি। নেক্সট প্রশ্ন বলছে এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হওয়ার পরে এ চলে যায়, বাকি কাজ বি 22.5 দিনে শেষ করে, তাহলে এ ও বি একত্রে কাজটা কদিনে করবে? তাহলে অসাধারণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের প্যাটার্ন কিন্তু সারা জীবন পরীক্ষায় আসতে থাকছে, এবং আগামী দিনেও পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে। অ্যাজ ইট ইজ একদম বলবো, এই একটি কাজ 20 দিনে করছে। একটি কাজ মানে আমরা বাচ্চারা বলতাম এক অংশ, এখনও সেটাই ভাববো। তাহলে কিন্তু আমি আর এক অংশ লিখবো না দাদা, 20 দিনে করছে পুরো কাজটা, পুরো 1 পার্ট ওয়ার্ক। তাহলে 5 দিনে কত করবে? এখানে দেখো টাইম কী হয়েছে, টাইম এখানে 4 ভাগ হয়েছে, তাহলে কাজও 4 ভাগই হয়েছে, তার মানে 1/4 কাজ হয়ে গেছে, 4-এর মধ্যে 1 কাজ হয়ে গেছে। তাহলে বাকি কত আছে? রিমেনিং ওয়ার্ক কত? রিমেনিং ওয়ার্ক হচ্ছে 1 - 1/4 মানে 3/4, এই তো 4-এর মধ্যে 1 হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত? 3/4। তাহলে 3/4 যদি পড়ে থাকে, সেই 3/4 অংশ কে করছে? বি করছে। কত দিনে? 22.5 দিনে। 22 মানে কি? 45/2। তাহলে 3/4 অংশ করছে সে কত? 45 দিনে, সরি 45/2 দিনে। তাহলে 1 করবে কত দিনে? ডাইরেক্ট 45/2 ইন্টু 4/3। ইজ নট ইট? একদম ঠিক। তাহলে 2 এখানে 2, এখানে হচ্ছে 15। তার মানে বি পুরো কাজটা 30 দিনে করছে। হ্যাঁ কি না? এটা হচ্ছে বি করছে। তাহলে বি পুরো কাজটা 30 দিনে করছে, আর এ পুরো কাজটা করছে কত দিনে? 20 দিনে। হ্যাঁ কি না? তাহলে এবার বলেছে এ প্লাস বি কত দিনে করবে? তাহলে ডাইরেক্ট আমার আনসার XY/X+Y। হ্যাঁ কি না? তার মানে XY মানে কি? 30 × 20/30 + 20 মানে 50। হ্যাঁ কি না? তাহলে বলো এবার 5 এখানে কাটা কেটে গেল, 5 × 4 = 20, 4 × 3 = 12। তাহলে 12 হয়ে গেছে, অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। এতটা ইজিলি তাড়াতাড়ি অঙ্ক হবে যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার রাখো। বৃহত্তম ভগ্নাংশ কোনটি বলো? বৃহত্তম ভগ্নাংশ কী হবে? তাহলে আমরা অনেক কিছু শিখেছি, ডিফারেন্স নির্ণয় করে শিখেছি, কোনাকুনি গুণ করে শিখেছি, অনেক কিছু শিখেছি, কিন্তু আমি বলবো সবসময় কিন্তু সব অ্যাপ্রোচ কাজে লাগে না। তাহলে মাথায় একটু বুদ্ধি খাটাতে হবে, ঠিক আছে? মাথা আমাদের ফ্রেশ রাখতে হবে, অঙ্ক নিয়ে ভাবতে হবে। অঙ্ককে করার আগে অঙ্ক নিয়ে ভাবাটা হচ্ছে বিশাল ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যত বেশি ভাববে তত কিন্তু অঙ্ক তোমাকে ভাবতে সাহায্য করবে, অঙ্ক তোমাকে হেল্প করবে। দেখো এখানে 7 আর 8, এখানে ডিফারেন্স তুমি 1 দেখছো, 13 আর 16 এখানে তুমি ডিফারেন্স 3 দেখছো, 31 থেকে 40 এখানে তুমি দেখতে পাচ্ছ 9 হয়ে গেছে, 63 থেকে 80 তোমার দেখতে পাচ্ছ এখানে ডিফারেন্স আছে 17। তাহলে দেখো ডিফারেন্স ক্রমশ কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে সেই ধরনের প্রশ্ন আমার ডিফারেন্স নিয়ে কাজ করলে হবে না। আমি একটু দেখি ভগ্নাংশগুলোর হরের দিকে। হরে দেখতে পাচ্ছি 8 × 2 = 16, 8 × 5 = 40, 8 এখানে 10 এ 80। তার মানে সবাই হচ্ছে 8-এর মাল্টিপল, সবাই হচ্ছে 8-এর মাল্টিপল। তাহলে সবাই যখন 8-এর মাল্টিপল, তাহলে 8, 16, 40, 80 এদের এলসিএম ভাবি। হ্যাঁ কি না? বলবো একদম ঠিক। তাহলে এলসিএম যখন ভাবছি তাহলে আমি কী ভাবতে পারি? সবকটাকে আমি 80 ভাবতে পারি। দেখো তাহলে এলসিএম যদি ভাবছি তো 80 ভাবি, তাহলে আমি 7-এর 8কে 7-এর 8-এর তলায় আমাকে যদি 80 করতে হয়, তাহলে এখানে 80 করতে এখানে 10 দিয়ে গুণ করতে হবে, 70-80 হয়ে গেল। 13-র 60, সরি 13-র 16 এখানে যদি নিচে আমাকে 80 করতে হয়, তাহলে আমাকে কী দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ কি না? তাহলে ওপরেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আলটিমেট হয়ে গেল কত? 65/80। হ্যাঁ কি না? 31-এর 40 এখানে নিচে যদি 80 করতে হয় 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে গেল কত? 62/80। তাহলে এবার দেখো 63/80 তো এমনিই পড়ে আছে। তাহলে আলটিমেট এবার দেখো সবার তলায় 80, এখানেও 80, এখানেও 80, এখানেও 80, এখানেও 80। তাহলে আমরা নির্ণয় করতে বলেছি বৃহত্তম ভগ্নাংশ। বৃহত্তম ভগ্নাংশ কোনটা হবে? যার লব সবথেকে বড়, যার লব সবথেকে বড়। তাহলে লব কোনটা বড়? লব কোনটার বড়? 65 অনলি। দেখো 65 সরি, লব বড় 70, ভেরি সরি, লব বড় কোথায় আছে? 70। তাহলে 70 কোথায় আছে? কোন ভগ্নাংশ থেকে এসছে? না 7-এর 8 থেকে। তাহলে বৃহত্তম ভগ্নাংশ কী যাবে? 7-এর 8। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না? চলো নেক্সট প্রশ্ন। 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। এর বর্তমান বয়স কত? বলো। আমি আগেও বলেছি, আবার বলছি, 5 বছর পূর্বে এ আর বি এর বয়সের অনুপাত ছিল 6:7। খুব ভালো কথা। তাহলে দেখো এ আর বি এর বয়সের অনুপাত 6:7, এটা হচ্ছে 5 ইয়ার্স বিফোর। 5 ইয়ার্স বিফোর।
ওকে, 5 বছর পরে তাদের বয়সের মধ্যে বলা হয়েছে 8:9, হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে দেখো 6 থেকে 7-এর মধ্যে ডিফারেন্সও কত? 1। 8 থেকে 9-এর ডিফারেন্স হচ্ছে 1। তার মানে 5 ইয়ার্স বিফোর আর 5 ইয়ার্স আফটার, এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স কত? আমরা জানি যে 5 বছর আগে মানে -5, এখান থেকে 0-এ আসবো, তারপরে 5 বছর পরে যাব, হ্যাঁ কি না? 5 + 5-এ যাবো, তাহলে টোটাল কত ডিস্টেন্স আমি যাব? 10 ঘর যাব না, মানে 10 ইয়ার্সের গল্প আছে। তাহলে আমার এখানে 6 থেকে হয়েছে 8, 6 থেকে হয়েছে 8, তার মানে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 10 ইয়ার্স, হ্যাঁ কি না? 2 ইউনিটের ভ্যালু হয়েছে কত? 10 ইয়ার্স, হ্যাঁ কি না? বলবো তো একদম ঠিক। তাহলে এবার আমার নির্ণয় করতে হবে এর বর্তমান বয়স। তাহলে যদি 2 ইউনিটের ভ্যালু 10 ইয়ার্স হয়, তাহলে 6 ইউনিটের ভ্যালু 5 ইয়ার্স। তাহলে এখানে দেখো 6 ইউনিটের ভ্যালু বসিয়ে দাও, তাহলে 6 × 5 30 হচ্ছে এর 5 বছর আগের বয়স। 5 বছর পরের বয়স কত হবে? অবভিয়াসলি 5 বেশি, তার মানে 35। হয়ে গেল, গল্প শেষ। এটাও করতে পারতাম, বা এখান থেকে আমি যদি বলতো যে বর্তমানে 35, অপশান ডি কারেক্ট অ্যান্সার। এবার যদি আমাকে বলতো যে বর্তমানে এদের বয়সের রেশিও কত, আমি কি বলেছিলাম যে কী করব? যখন দেখবো এদের বয়সের গ্যাপ সেম, এ আর বি এর এখানেও বয়সের গ্যাপ 1, এখানেও বয়সের গ্যাপ 1, তখন আমি ডাইরেক্ট বলতে পারি যে যেহেতু এখানে গ্যাপ সেম 5 ইয়ার্স আগে 5 ইয়ার্স আফটার, তাহলে বর্তমানে এদের বয়সের রেশিও হয়ে যাবে 6 + 8/2। 6 + 8/2 মানে 14/2, আমি 2 লিখবো না। আর এখানে হচ্ছে 7 + 9/2, তার মানে হচ্ছে 16/2, মানে হচ্ছে এখানে কত লিখবো? 16, হ্যাঁ কি না? তাহলে 14 আর 16 কাটাকুটি যাচ্ছে, 2 7, এখানে হচ্ছে 8, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। তাহলে 7:8। তাহলে দেখো আমি এখানেও বলতে পারতাম যে বর্তমানে এর 7 ইউনিট তার বয়স, বি এর বয়স হচ্ছে 8 ইউনিট, আর 6-এর ভ্যালু 2 ইউনিটের ভ্যালু 10, তাহলে 1 ইউনিটের ভ্যালু 5, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? 7 × 5 35। তাহলে আমরা এখান থেকেও নির্ণয় করতে পারতাম। তাহলে যেভাবে খুশি তুমি নির্ণয় করতে পারো, আনসার কিন্তু একই আসবে, কিন্তু অ্যাপ্রোচ তোমার সব কিছু মনে রাখতে হবে। নেক্সট 343, 8a³ - pb হোল কিউব ইজ ইকাল টু 2a - 3b ইন্টু 4a² + 6b + 9b²। তোমাকে এই পার্টটা দেখতে হবে না, এই পার্টটা দেখো। এই পার্টটা দেখে মনে হচ্ছে না যে 2a - 3b, মানে যদি 2a-কে x ধরি আর 3b-কে y ধরি, তাহলে x - y, আর 4a-কে আমি 4 এর হোল স্কোয়ার, 4 এর হোল স্কোয়ার, এটাকে কী লিখতে পারি? 4a², এটাকে আমি কী লিখতে পারি? 2 এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? 9b এর হোল স্কোয়ার, এটাকে আমি কী লিখতে পারি? 9b², এটাকে কী লিখতে পারি? 3b এর হোল স্কোয়ার। তাহলে 2a-কে আমি কী ধরেছি? x, তার মানে আলটিমেট আছে কি? x² মাইনাস, দেখো 6ab-কে কী লিখবো না? 2a × 3b, তার মানে x² + xy + y²। এটা তোমরা লিখে বোঝালাম, কিন্তু তোমরা কিন্তু এটা ভাববে, খালি মনে মনে ভাববে। তাহলে আলটিমেট x - y × x² + xy + y², এটা আছে, মানে আলটিমেট আমার গল্প আছে x³ - y³। তাহলে x³ - y³ মানে কি? 2 এর হোল কিউব মাইনাস 3b এর হোল কিউব, হ্যাঁ কি না? বলবো একদম ঠিক। আর 2 এর হোল কিউব করে কি হয়? 8a³ হয়, বলবে দাদা 8a³ হয়। আর 3b এর হোল কিউব করে কি হয়? 3b এর হোল কিউব করে হবে 27b³। কিন্তু আমাকে কি দেখো, এখানে পিবি এর হোল কিউব আছে, তাই না? হোল কিউব আকারই আছে, তাহলে এটাকে আর 27b³ লেখা দরকার নেই। আমার এই হোল কিউব মাথায় আছে, তার মানে ভেতরে কে বসে? 3b, তার মানে অবভিয়াসলি 3b = হচ্ছে পিবি, তার মানে অবভিয়াসলি p = কত? 3, কারণ এখানে বিবি ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে অপশান কী হলো? ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এখানে যদি 27 অপশান একটা দিয়ে দিত, তাহলে আরও মজা হতো ব্যাপারটা, এবং সেখানে অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে আসতো, 27 অপশানে দাগ দিয়ে চলে আসতো। 344, এ আর বি এর গড় আয় 300 টাকা, বি ও সি এর গড় আয় এত টাকা, এ ও সি এর গড় আয় এত টাকা, তিনজনের গড় আয় কত? তাহলে আমি আগেও তোমাদের বলেছি যে যখনই গড় আয়ের গল্প থাকবে, যখনই গড় আয়ের গল্প থাকবে, তখন আমাকে কি করতে হবে? তখন আমায় কিচ্ছু করতে হবে না। জাস্ট দেখো, এ আর বি এর গড় আয় কত? 3300। বি আর সি এর গড় আয় কত? দাদা 3000, আর এ প্লাস সি এদের গড় আয় কত? তাদের গড় আয় হচ্ছে 2700। তুমি কি বলবে? অর্থাৎ যখন এদের সাম লিখছেন আপনি, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দেবেন তো? এখানে 2 দিয়ে গুণ করবেন? আমি বলেছি না, গুণ করার কোনো দরকার নেই। গুণ করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে আমি যখন লাস্টে গিয়ে এদের তিনজনকার সাম নেবো, তখন আমি দেখবো এখানে 2টো এ আছে, 2টো বি আছে, 2টো সি আছে, তাহলে 2 × a + b + c লিখবো না, হ্যাঁ কি না? আর সেই 2 × a + b + c, এখানে যে আমি 2 গুণ করেছিলাম, এখানে যে 2 গুণ করেছিলাম, আর এখানে যে 2 গুণ করেছিলাম টোটাল করার জন্য, সেই 2টা কমন চলে গেছে এবং 2 কী হয়ে গেছে? ক্যান্সেল আউট হয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে যখনই ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমার লেখার তো কোনো প্রয়োজন ছিল না। তাহলে আমি ডাইরেক্ট বলবো যে এ, বি আর সি এর টোটাল আয় হচ্ছে এই তিনজনকার গড় আয়ের সমান। তিনজনকার
ইন্ডিভিজুয়াল গড় আয়ের সঙ্গে সমান, মানে এ আর বি এর গড় আয়, বি আর সি এর গড় আয় আর সি আর এর গড় আয় যোগ করলেই আমি এ বি আর সি এর টোটাল আয় পেয়ে যাবো, এ বি সি এর টোটাল আয় পেয়ে যাবো। তাহলে কত হবে সেটা তোমরা ডাইরেক্ট যখন করছেন তাহলে এই পার্টটা এখন ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে লেখার দরকার নেই। তাহলে যোগ করে দিই 27 আর 33 মানে হচ্ছে 60, 30 90, তার মানে আলটিমেট হচ্ছে কত 9000, তাই তো? তাহলে আলটিমেট পেলাম এ বি আর সি এ তিনজনকার টোটাল আয় 9000, তাহলে তাদের গড় আয় কত হবে বাই 3, তার মানে 3000 টাকা। এতটা ইজিলি আমি প্রশ্নের সলিউশন করতে পারি অপশান ডি। ঠিক আছে, এটা লেখারই প্রয়োজন নেই, এই পার্টটা লিখলাম এটা তোমাদের বোঝানোর জন্য। আমি বলবো কি ডাইরেক্ট আমি এখান থেকে বলতে পারি তিনজনের গড় আয় কী হবে না, এই তিনজনকার যোগফল 3300, 3000 এবং 2700 এর যোগ করব, 3 দিয়ে ভাগ করব, 9000 বাই 3, 3000 হয়ে যাবে কারেক্ট আনসার। কিন্তু আমাকে অ্যাপ্রোচ মাথায় রাখতে হবে যে কেন এটা হলো। 345, দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে একই সময় যাত্রা শুরু করেছে। এটা হচ্ছে মেন গল্প, যে 50 কিমি দূরত্বে দুটো স্থান আছে, ঠিক আছে? এখানে হচ্ছে পি স্থান, ধরো সাপোজ এখানে কিউ স্থান, এখান থেকে ফার্স্ট বন্ধু আসছে, এখান থেকে সেকেন্ড বন্ধু আসছে। এরা একই সময় যাত্রা শুরু করেছে, এও সকাল 7টায় করলে এও সকাল 7টায়, এও 8টায় করলে এও 8টায়, এও 9টায় করলে এ 9টায়, সময় কিন্তু দুজনকার ঘটিতে সেম। ওকে, এবার কি বললো, তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি পার ঘন্টা ও 6 কিমি ঘন্টা হলে 3 ঘন্টা বা তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো এই যে গতিবেগ বলা হয়েছে 5 কিমি পার ঘন্টা আর 6 কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা বা 6 কিমি পার ঘন্টা, এর মানে হচ্ছে এ 1 ঘন্টায় 5 কিমি আসছে আর এ 1 ঘন্টায় 6 কিমি আসছে, হ্যাঁ কি না? তাহলে 1 ঘন্টায় 5 কিমি আর 1 ঘন্টায় 6 কিমি, তো দুজনের টোটাল কত আসছে দাদা? টোটাল আসছে 11 কিলোমিটার। তাহলে 11 কিলোমিটার টোটাল আসছে 1 ঘন্টায়। এখানে তোমার রিলেটিভ স্পিড নিয়ে বোঝার কোনো দরকার নেই। এ 5 কিমি এলো 1 ঘন্টায়, এ 6 কিমি এলো 1 ঘন্টায়, তাহলে দুজনে মিলে 11 কিলোমিটার এলো কত ঘন্টায়? 11 কিলোমিটারও 2 ঘন্টা বলবো না, কারণ কি যখন এও শুরু করেছে তখন এও শুরু করেছে, মানে 7টা থেকে 8টা এও গেছে, 7টা থেকে 8টা এও এসছে, তার মানে 1 ঘন্টায়, 2 ঘন্টা কিন্তু নয় ওটা। তাহলে 11 কিলোমিটার 1 ঘন্টায় তাদের মধ্যে ডিস্টেন্স কী হয়? 11 কিলোমিটার কমে যায়। এবার 11 কিলোমিটার কম হলো 1 ঘন্টায়, নির্ণয় করতে পারি 3 ঘন্টায়, তাহলে 3 ঘন্টায় কত কিলোমিটার কম হবে? 33 কিলোমিটার, দ্যাটস ইট। এবার আবার আনসার কিন্তু এটা নয়, বলেছে তোমার দূরত্ব কত কিমি হবে, তাহলে এই 33 কিমি এটা হলো, এটা হচ্ছে 3 ঘন্টায় কতটা ডিস্টেন্স কমলো, তারা 11 কিলোমিটার ডিস্টেন্স দুজন মিলে কভার করলো 1 ঘন্টায়, তার মানে 3 ঘন্টায় 33 কিমি ডিস্টেন্স কভার করলো, তাহলে কমলো 33 কিমি, তাহলে হতো এখন তাহলে ডিস্টেন্স কত কিমি? টোটাল ছিল 50 কিলোমিটার ডিস্টেন্স, তাহলে হবে কত কিলোমিটার ডিস্টেন্স এখন না 50 মাইনাস 33, অ্যান্ড দ্যাট ইজ কত? 17 কিলোমিটার, অপশান ডি। 346, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটোর গুণফল 12, সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যাটির অঙ্ক দুটোর স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? আমি বলেছি এই ধরনের প্রশ্নে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আমি অপশানে চলে আসবো। আমায় বলেছে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটোর গুণফল 12, মানে দুটো ডিজিটের গুণফল হচ্ছে 12, তাহলে 6 আর 2 গুণ করলে 12 হয়, এখানেও 12 হয়, এখানেও 12 হয়, এখানেও 12 হয়, এখানেও 12 হয়, তাহলে 12 তো সবকটা দিয়ে, তাহলে ফার্স্ট লাইন পরে আমি অঙ্কের সলিউশনে আসতে পারছি না, হ্যাঁ কি না? না, একদম ঠিক। তাহলে সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যা দুটোর অঙ্ক দুটোর স্থান পরিবর্তন করে, মানে সাপোজ আমার যদি 87 সংখ্যাটা ছিল, এবার এর সঙ্গে 36 যোগ করি তাহলে 78 হয়ে যাবে, গল্পটা এরকম। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে না, মানে আমি তো বোঝানোর চেষ্টা করলাম যে 87 জায়গায় আমি বলতে পারি যে গল্পটা এরকম, যদি আমার সংখ্যাটা ডিজিট দুটো এক্স ওয়াই থাকে তাহলে 36 যোগ করলে হয়ে যাবে কত? ওয়াই এক্স, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্যাটার্নটার। তাহলে আমি দেখি যে 62-র সঙ্গে 36 যোগ করলে কি 26 হয়? বলো, তাই তো অ্যাকচুয়ালি হওয়া উচিত। ডিজিটগুলো স্থান পরিবর্তন করছে, অঙ্ক দুটো স্থান পরিবর্তন করছে, মানে কি 62-র 6 আর 2-এর স্থান পরিবর্তন হয়ে যাবে কত? 26। তাহলে 62-র সঙ্গে 36 যোগ করলে তো 62 থেকে বড় হবে, কম কী করে হবে? তাহলে এটা সম্ভব নয় আনসার। 62-র সঙ্গে 26-এর সঙ্গে 36 যোগ করলে কি 62 হয়? এটা দেখি 6 6 12 2, 3 আর 2 5 আগে 6 হয়, তার মানে এটা আনসার হতে পারে। 43-এর সঙ্গে 36 যোগ করলে কি 34 হয়? কখন হতে পারে? দেখো 6 আর 3 যোগ করলে কত? 9, তাহলে এখানে 4-এর জায়গায় 9 হওয়া উচিত, তাহলে 4 তো হবে না, তাহলে এটা আনসার হতে পারে না। 34-এর সঙ্গে 36 যোগ করলে কি 43 হয় না, কারণ 6 আর 4 10, মানে 0 হবে ইউনিট ডিজিট, তাহলে এটাও আনসার হতে পারে না। তাহলে বললাম কি না, প্রশ্ন করার আনসার করার কোনো দরকার নেই, প্রশ্নের মধ্যেই আনসার লুকিয়ে থাকে, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। চলে যায় পরের প্রশ্ন। পি, কিউ এবং আর একটি ব্যবসা শুরু করেছে, খুব ভালো কথা। পি এবং কিউ যথাক্রমে 2560 টাকা, 2000 টাকা নিয়ে ব্যবসা বিনিয়োগ করে। আর কত বিনিয়োগ করে আমার জানা নেই, তা আর এর বিনিয়োগই আমাকে নিশ্চয়ই নির্ণয় করতে হবে, একদম। আর কত টাকা বিনিয়োগ করে সেটা নির্ণয় করতে হবে। বলেছে বছর শেষে 1105 টাকা লাভ হয়েছে, তাহলে এখান থেকে আমি বুঝে গেলাম যে টাইম হচ্ছে এখানে কনস্ট্যান্ট,
তার মানে হচ্ছে টাইম সবার জন্যই সেম, প্রত্যেকের টাকা একই সময়ের জন্য বিনিয়োগ ছিল। তার মানে যাহা তাদের ইনভেস্টমেন্ট রেশিও বা বিনিয়োগ অনুপাত, সেটাই তাদের কি লাভ্যাংশের অনুপাত বা প্রফিট রেশিও। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি যে পি কিউ আর আর এর প্রফিট রেশিও কী হবে, 2560, আর এখানে হচ্ছে 2000, আর এখানে আর জানি না, আমি আরই লিখে রাখলাম, এটা হচ্ছে স্যার প্রফিট রেশিও, হ্যাঁ কি না? তাহলে প্রফিট রেশিও থেকে আমি পেয়ে গেলাম, দেখতে পেলাম যে পি এর প্রফিট বলা হয়েছে 320 টাকা। তাহলে 2560-এর ভ্যালু 320 বলতে পারি। কী করে হচ্ছে 2560 থেকে 320, 8 ভাগ করে। তার মানে নিশ্চয়ই কিউ এর প্রফিটও কী হবে, 2000কে 8 ভাগ করলে যেটা হবে সেটা। তাহলে 2000কে 8 ভাগ করলে কত হয়, 8 দুগুণে 16, 8 5 40, 25 8 200, 250। তাহলে কিউ এর প্রফিট পেয়ে গেলাম, পি এর প্রফিট পেয়ে গেলাম। তাহলে আর এর প্রফিট কী হবে, তাহলে তুমি আর এর প্রফিট আপনি বলবেন যে 1105 টাকা টোটাল প্রফিট। তাহলে 1105 থেকে যদি আমি কত, এখানে হচ্ছে আমার 570 বিয়োগ করে দিই, 570 বিয়োগ করে দিই, তাহলে আর এর যেটা আমার বিনিয়োগ ছিল তাকেও নিশ্চয়ই 8 ভাগ করে এটা পাওয়া গেছিলো, হ্যাঁ কি না? তাহলে নিশ্চয়ই এই যেটা বেরোবে আমার আর এর প্রফিট, তাকে 8 দিয়ে গুণ করলে আর এর বিনিয়োগ পাবো। তাহলে কত বেরোবে, এখানে দেখতে পাচ্ছি এখানে 5, 7 থেকে 10 3 দিলে, মানে 6 থেকে 11 হচ্ছে কত, 5 দিলে, তাহলে 535। তাহলে 535কে 8 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 535কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে আপনার কত, 40-এর 0 4, 24-এর 28-এর 2, এরপরে 40-এর 2 42। তাহলে 4280 কোথায় আছে, 4280, অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। এনি প্রবলেম? না, নো প্রবলেম। চলো নেক্সট প্রশ্ন, ক্ষুদ্রতম কোন মান কোনটি? আচ্ছা দেখো, এখান থেকে তুমি ডাইরেক্ট বলতে পারছো 0.5 এর হোল স্কোয়ার হচ্ছে কত, তাহলে 0.5 এর হোল স্কোয়ার হচ্ছে 0.25, ইজ নট ইট, একদম ঠিক। 0.49 এর বর্গমূল, তাই এর বর্গমূল করার জন্য একে আর 49/100 লেখার প্রয়োজন নেই, একে আর 49/100 লেখার প্রয়োজন, কারণ সবাই জানে যে যখন 49-এর বর্গমূল করলে 7 হয়, আর 0.49 তাহলে আমার কী হবে, 0.1 ঘর স্থান পরিবর্তন করবে, তাহলে আমার 0.7 হয়ে যাবে। 0.7 ইন্টু 0.7 গুণ করলে তবেই তো কী হয়, 0.49 হলো, একদম ঠিক। সিমিলারলি 0.008 এর কিউব রুট আছে, তাহলে 8-এর কিউব রুট করলে 2 হয়, তাহলে 0.008 কী করে এসছে না, 0.2কে 3 বার গুণ করলে, হ্যাঁ কি না? তার মানে 0.008-এর কিউব রুট করলে কত হবে, 0.2। আর এখানে তো কিছু করতে হবে না, এখানে 0.23 লিখে দাও। তাহলে এখানে দেখতে পাচ্ছি দশমিক বার দুটো সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাহলে এখানে 0 দাও, এখানে একটা 0 দিতে পারো, এখানে তো দুটো সংখ্যা আছে। তাহলে এবার বলো ক্ষুদ্রতম মান কোনটা, এদের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম দেখতে পাচ্ছি কত, 0.20, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। আর 0.20 এসছে কোথা থেকে না, 0.008-এর কিউব রুট করে। চলো নেক্সট প্রশ্ন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর, তাদের বর্তমান বয়স কত বছর? এই ধরনের প্রশ্ন যখন থাকবে, এই ধরনের প্রশ্ন আমাকে অঙ্ক পেন পেপার টাচ করার প্রয়োজন নেই, ডাইরেক্ট আমি চলে যাব অপশানে, তাহলে মনে রাখবো যে 110 এসছে কী করে, 110 এসছে আমার পিতার বয়স, ফাদারের বয়স ইন্টু 2 প্লাস ফাদার মাইনাস সান, মানে বাবা আর ছেলের বর্তমান বয়সের ডিফারেন্স যোগ করে। মনে থাকবে, ফাদারের বয়স ইন্টু 2 প্লাস ফাদার মাইনাস সানের বয়সের ডিফারেন্স যোগ করে। কি করে হলো, কেন এটা বললেন বাবা, ভালো করে দেখো, যখন বলেছে কি পুত্রের বয়স পিতার বয়স বর্তমান বয়সের সমান হবে, তাহলে পিতার বর্তমান বয়স যদি এক্স হয় আর পুত্রের বর্তমান বয়স যদি ওয়াই হয়, তাহলে যখন ওয়াইয়ের বয়স এক্স হবে, আমি ধরে নিলাম কি এক্স গ্রেটার দ্যান ওয়াই, অবশ্যই পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা বড়, তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়াই। তাহলে যখন ওয়াইয়ের ভ্যালু এক্স হবে, তাহলে আমি কী বলবো না, তখন দুজনকার বয়স মানে পিতার বয়স এবং পুত্রের বয়সের যোগফল কী হবে, পিতার বয়স তো আগে এক্স ছিল এবং এখন সেটা পুত্রের বয়স হয়ে গেছে, তাহলে এক্স কতবার আছে, 2বার আছে, তাহলে এক্সকে 2বার যোগ করলে 2x হবে, তার মানে 2 ইন্টু বাবার বর্তমান বয়স, এক্স কী ছিল বাবার বর্তমান বয়স, তাহলে 2 ইন্টু এক্স প্লাস কী লিখবো না এক্স আর ওয়াইয়ের ডিফারেন্স, কারণ এখানে এই যে 2 ইন্টু এক্স যখনই করছি তখন আমি বাবার বয়সও নিয়ে নিচ্ছি
সরি আমি ছেলের বয়স নিয়ে নিচ্ছি আর বাবার আগের বয়সটা নিয়ে নিচ্ছি, বাবার আগের বয়স মানে বর্তমানের বয়সটা নিয়ে নিচ্ছি। তাহলে যখন ছেলের বয়স বাবার বয়সের সমান হবে তখন কি আছে, তখন বাদ শুধু কি আছে, ছেলের বয়স চলে এসছে, বাবার আগের বয়স চলে এসছে, আর এই যে এক্স মাইনাস, এই যে ফাদার মাইনাস সান মানে কি এক্স মাইনাস ওয়াই, এটা কি, এটা হচ্ছে অতটা গ্যাপ যতটা হচ্ছে বয়সটা কী হয়েছে, যতটা সময় অতিবাহিত হয়েছে, যতটা সময় আমার কী হয়েছে, চেঞ্জ হয়েছে, যার জন্য বাবার বয়সের সমান বয়স কার হয়ে গেছে, ছেলের হয়ে গেছে। দ্যাটস ইট। তাহলে এবার বলো, চারটে অপশানের মধ্যে আমি এই টেস্টটাই করবো যে 2 × x প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে এক্সকে পিতার বয়স আর ওয়াই হচ্ছে ছেলের বয়স বর্তমানে। ওকে, তাহলে এবার দেখো টেস্টটা করে ফেলি। তাহলে বলো 36কে 2 গুণ করে 14 যোগ করলে কি কোনোভাবে 110 হয়? না, সরি 14 যোগ না, ভেরি সরি, 36 - 14 যোগ এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স এখানে কে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে 36 × 2 প্লাস 36 - 14 যোগ করলে কি 110 হয়? কখনোই হয় না, কারণ যেখানে হচ্ছে 2 দেখতে পাচ্ছি, মানে এখানে আমার ইউনিট ডিজিট কত হবে, 2 হবে, আর এখানে হচ্ছে 2 হবে। তাহলে 2 + 2 যোগ করে কী হবে, 4 হবে। তাহলে ইউনিট ডিজিট কোনোভাবেই 0 হতে পারে না, তাহলে এটা আনসার হতে পারে না। 45 × 2 প্লাস 45 - 4, 45 - 4 মানে কত, 41। তাহলে দেখো 90 + 41 এটা যোগ করে কোনোভাবে 110 হওয়া সম্ভব নয়, এখানে ডিজিট কত আসছে, 1 আসছে। 40 × 2 প্লাস 40 - 10 30। তাহলে এখানে দেখতে পাচ্ছি 40 × 2 কত, 80, 80 + 30 হয়ে যাচ্ছে 110, তোমার এটা আনসার হতে পারে। সিমিলারলি 35 × 2 70, 35 - 15 করলে কত হয়, অর্থাৎ 35 - 15 করলে হচ্ছে 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি 70 + 20 যোগ করে তো 90 হচ্ছে, তাহলে এটা আনসার হতে পারে না। তাহলে অপশান সি হয়ে গেল আমার কারেক্ট আনসারটা। বোঝা গেল, কোনো রকমের কোনো অঙ্ক করার দরকার নেই, ডাইরেক্ট আমার আনসার হচ্ছে কি 2 × x প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে যে এটা বুঝতে পারবে তারা এই প্রশ্ন আনসার করতে 2 সেকেন্ড চুটকিতে আনসার হবে। নেক্সট প্রশ্ন 350। একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। তাহলে 1 টাকার কয়েন আছে আর 50 পয়সার কয়েন আছে। ওকে, টোটাল 52টা আমার মুদ্রা আছে। ওকে, তাহলে তাদের মূল্যের অনুপাত বলা হয়েছে 3:5। কোন প্রকার মুদ্রা কটা করে আছে? এবার দেখো, তাদের মূল্যের অনুপাত বলা আছে কত, 3:5। ফার্স্ট অফ অল আমার 52টা মুদ্রা আছে, 52টা মুদ্রা আছে। আমার দেখতে হবে যেখানে 52 যোগ করে 52 কোথায় হচ্ছে। তুমি যখনই দেখবে যে 3-4টে জায়গায়, দুটো বা তার অধিক জায়গায় 52 হচ্ছে, তখন তোমার অপশানের দিকে তাকানোর প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট এখানে আসবে। দেখো 3:5 বলেছে, কী রেশিও, মূল্যের অনুপাত। তাহলে আমি সবসময় মনে রাখবো যে কয়েনের মূল্য, টোটাল মূল্য, যেটা টোটাল মূল্য বাই একটি কয়েনের মূল্য, একটি কয়েনের মূল্য করলে আমি কি পেয়ে যাব, কয়েন সংখ্যা। এটা মাথায় রাখবো, টোটাল মূল্য। তাহলে দেখো আমার বলা হয়েছে তাদের মূল্যের অনুপাত 3:5, মানে 1 টাকার কয়েনের মূল্য হচ্ছে 3 টাকা, 50 পয়সা কয়েনের মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে আমি যদি 3কে 1 দিয়ে ভাগ করি এবং 5কে নিশ্চয়ই 50 পয়সা দিয়ে করবো না, কারণ এখানে পয়সা, এখানে টাকা, আমি 50 পয়সাকে টাকায় ট্রান্সফার করলে কী হবে, হাফ টাকা হবে। তাহলে 5কে যদি হাফ দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো কি, এদের মুদ্রার সংখ্যার অনুপাত বা কয়েনের সংখ্যার অনুপাত। এটা হচ্ছে সংখ্যার অনুপাত। তাহলে কত হলো, 3/1 করলে 3, আর 5/2 মানে হচ্ছে 5 × 2 মানে 10। তাহলে 3:10 হয়ে গেল। আর 3:10 যোগ করলে কত হচ্ছে, 3 আর 10-এর যোগফল 13, আর 13 মানে কি টোটাল নাম্বার অফ মুদ্রা, দ্যাট ইজ 52। তাহলে কত গুণ, দাদা 4 গুণ। নির্ণয় করতে হবে কোন প্রকার মুদ্রা কত আছে। তাহলে 3-এর 4 গুণ করলে 12, 10-এর 4 গুণ করলে 40। 12 আর 40-এর গল্প কোথায় আছে দেখতে পাচ্ছি, অপশানেতে। বলো, এর থেকে সেটা কী হতে পারে, কিছুই হতে পারে না। নেক্সট প্রশ্ন 351। 6351-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো এই প্রশ্ন তোমাদের আগেও করেইছি, কিছুই না, আমি 6351-এর একটু বর্গমূল করে নিই। ঠিক আছে, খুব ইজি। তাহলে আমি দেখতে পাচ্ছি পুরোপুরি 8 বার যাচ্ছে, সরি 8 বার যাচ্ছে না, 7 বার যাচ্ছে। 7 7 49, 9 থেকে 13 মানে 14, এখানে কত হচ্ছে 14, এখানে 51 নামিয়ে দাও। তাহলে 7-এর 2 গুণ করে এখানে 14 লেখো। তাহলে কতবার পুরোপুরি যাচ্ছে, 9 বার দেখছি পুরোপুরি যাচ্ছে। তাহলে এবার দেখো 9 বার পুরোপুরি যাচ্ছে, মানে আর তোমার করার দরকার নেই। এবার যখনই তোমার বলবে যে কত যোগ করতে হবে, তার মানে ধরে নেবো আমি যে এই যে 6351
এর যে নিকটবর্তী সংখ্যাটা মানে এর থেকে ছোট যে সংখ্যাটা সেটা হচ্ছে 79-এর স্কোয়ার, সেটা হচ্ছে 79-এর স্কোয়ার। 6351-এর থেকে ছোট যে সংখ্যাটা, এটা পূর্ণবর্গ সংখ্যা, সেটা হচ্ছে 79-এর স্কোয়ার। সেটা কী করে পাবো না, এখানে আমি লাস্ট 149 ইন্টু 9 করে যে জিনিসটা পাবো, যে সংখ্যাটা পাবো, সেটা 1451 থেকে বিয়োগ করে যে সংখ্যাটা এখানে পাবো, সেটা 6351 থেকে বিয়োগ করলেই সেই সংখ্যাটা মানে 79-এর স্কোয়ার পেয়ে যাবো ডাইরেক্ট। কিন্তু আমার 79-এর স্কোয়ার নির্ণয় করার কোনো লাভ নেই, কারণ আমার নির্ণয় করতে হবে 65-এর সঙ্গে কী যোগ করতে হবে। তাহলে যোগ করার গল্প যখনই বলবে তাহলে আমি ঠিক 79-এর পরের সংখ্যা মানে 18 ভাববো। তাহলে 80 স্কোয়ার করলে কত হয়? 6400 হয়। তার মানে 6351-এর ঠিক পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি 6400। তাহলে এবার বলো 6351 থেকে 6400 যেতে গেলে কত যোগ করতে হবে? তুমি বুঝতেই পারছো 51-এর সঙ্গে 49 যোগ করলে তবেই 100 হয়। ব্যাস, অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার, আর কিছু বোঝার দরকার নেই। নেক্সট প্রশ্ন 352, 646, 6849, এই ধরনের প্রশ্ন আমি আগেও করেইছি, আবারও তোমাদের বলছি যে আমি এত বড় সংখ্যা নিয়ে ভাববো না, আমি ভাববো কি দেখো এখানে 26, 27, 25, ঠিক আছে, তুমি এই 43, 23, 43, 43 এদের একদম উড়িয়ে দাও, উড়িয়ে দিয়ে ভাবো এখানে 00 আছে, 00 আছে, 00 আছে, 00 আছে। তার মানে এই যে 646, 6849 এত বড় সংখ্যাটা, এর মধ্যে আমি যদি এই পুরো এই এতটা ডিজিটকে আমি বাদ দিয়ে দিই, ভাবলাম নেই, মানে সাপোজ 4টে ডিজিট, লাস্ট 4টে ডিজিট, এদের ধরো তুমি ভাবো এটা নেই, এটা 00 আছে, ঠিক আছে। তোমার এই 646 এই তিনটে সংখ্যা ডিপেন্ড করে এই 26, 27 আর 25-এর ওপর, ওকে। এবার দেখো তোমরা সবাই জানো 26-এর স্কোয়ার করলে হয় 676, 26-এর স্কোয়ার করলে 676, এখানেও দেখতে পাচ্ছি। 27-এর স্কোয়ার করলে কত হবে? 27-এর স্কোয়ার করলে আমি পাবো 676-এর থেকেও বড়ো 729, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক, স্কোয়ার করলে 729ই হয়, এখানে তো কোনো ডাউট নেই আমাদের। 25-এর স্কোয়ার করলে একমাত্র 625 হয়, যেটা হচ্ছে 646 অপেক্ষা ছোটো। তাহলে আমাকে 646 অপেক্ষা ছোটো নিতে হবে। 676, 676, 6729 এরা সবাই হচ্ছে 646 অপেক্ষা কি 646 অপেক্ষা বড়, এরা 646 অপেক্ষা বড়। তাহলে অবশ্যই 26-এর স্কোয়ার বা 626, 43-এর স্কোয়ার করলে সেটা 646-কে ছাড়িয়ে যাবে। তার মানে তিনটে অপশান কোনোদিনই আনসার হতে পারে না, ডাইরেক্ট অপশান ডি কারেক্ট আনসার। অঙ্ক করার দরকার নেই, জাস্ট মাথা খাটাও, অঙ্ক এমনিই হবে। মাথাটা কীভাবে খাটাবে? আমার কথাগুলো শোনো, শুনে নিজের মধ্যে থেকে সেই ভাবটাকে বের করো যে আমি কী বলতে চাইছি, তোমরা সেটা নিতে পারছো কি না, নিতে পারলেই গল্প শেষ। চলো 353, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303 ও 207-কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? তাহলে এমন একটা সংখ্যা যে 303-কেও এবং 207-কেও দুটোকেই ভাগ করবে এবং উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে আমি বলবো যে 3 ভাগশেষ থাকবে না কখন? যখন 303 থেকে 3 বিয়োগ করে দেবো আর 207 থেকেও 3 বিয়োগ করে দেবো। তাহলে 303 থেকে 3 বিয়োগ করলে 300, 207 থেকে 3 বিয়োগ করলে 204, হ্যাঁ কি না? তাহলে এমন একটা সংখ্যা, তার মানে প্রশ্নটা এরকম দাঁড়িয়ে গেল, এমন একটা সংখ্যা যে 300-কেও পুরোপুরি ভাগ করে, 204-কেও পুরোপুরি ভাগ করে, সেই সংখ্যাটা কি না, সেই সংখ্যাটা হচ্ছে এদের গসাগু বা HCF বা HCF। তাহলে এবার বলো 300 এবং 204-এর গসাগু কী হবে? তোমরা দাদা এদের গসাগু তো 20 হতে পারে না, কারণ এখানে 0 নেই। দাদা এদের গসাগু তো 5 হতে পারে না, 15 হতে পারে না, কারণ এখানে 204-এর মধ্যে 5 নেই। দাদা এদের গসাগু 12 হতে পারে অথবা 17 হতে পারে, কিন্তু 300-কে 17 দিয়ে কখনোই ভাগ যায় না, তার মানে এটাও আনসার হতে পারে না। অবশ্যই 12 হচ্ছে কারেক্ট আনসার। বলো এনি ডাউট? কোনো ডাউট কি আছে? বলো কোনো ডাউট নেই। নেক্সট প্রশ্ন 1550 টাকাকে দুটো ভাগে বিভক্ত করে 5% ও 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ দেয়, তাহলে অংশ দুটো কত টাকা? তাহলে এই ধরনের প্রশ্ন বেস্ট প্রসেস হচ্ছে অ্যালিগেশন। কী করে অ্যালিগেশন করব? কী করে অ্যালিগেশন করব বলো? দেখো 1550, 1550 একে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এক্স আর ওয়াই, ঠিক আছে। প্রথম পার্টটি যে ব্যাংকে রাখা হয়েছে সেখানে 5% সুদ দিচ্ছে, সেকেন্ড পার্টটি যেখানে রাখা হয়েছে সেখানে 8% সুদ দিচ্ছে। আরে যদি দুটো পার্টি একটা ব্যাংকে রাখা হতো তাহলে আমি ভাবতাম যে 300 টাকা সুদ হতো। সাপোজ আমি বলছি না যে দুটো রাখা হয়েছে, ভেবে নাও 300 টাকা সুদ হয়েছে কত বছরে? 3 বছরে। তাহলে 1 বছরের সুদ কত? 100 টাকা। তাহলে 100 টাকা হয়েছে আমার 1 বছরের সুদ।
100 টাকা 1 বছরের সুদ কত টাকায়? 1550 টাকায়। তাহলে 100 ইন্টু 100 বাই 1550, এটা হচ্ছে সেই ব্যাংকের সুদ যেখানে এই 1550 টাকা একদম রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে সুদ কত হচ্ছে এখানে আলটিমেট কাটাকুটি হচ্ছে দেখতে পাচ্ছি, 5কে দিয়ে 5 3 15, 31, এখানে হচ্ছে 20, তার মানে হচ্ছে 2000/31। দুঃখের বিষয় একটু বাজে এখানে ডিজিটটা হয়ে গেল। তাহলে এত পার্সেন্টেজ সুদ দিচ্ছে, কোনো ব্যাপার না, 2000/31। এবার আমি এই 31কে হটানোর জন্য আমি কী করতে পারি? 2000/31 হলো নাকি 200, 200/31, ভেরি সরি, 200/31 এত পার্সেন্টেজ। তাহলে 200/31 এই গল্পটাকে আমি এরকমভাবে ভাবতে পারি যে আমি এখানে শুধু 200 লিখবো আর 31কে এখানে গুণ করে দেবো, 31কে এখানেও গুণ করে দেবো, ব্যাস গল্প শেষ। 31 5-এ করলে কত হয়? অর্থাৎ 5 1 5, 5 3 15, 155, আর 31 ইন্টু 8, 8 1 8, 8 3 24, 248। তাহলে এবার দেখো অ্যালিগেশন করলে আমি কত পাবো? 248 মাইনাস 200 মানে এখানে 48, 155 মানে হচ্ছে এখানে 45, হ্যাঁ কি না? বলবে দাদা একদম ঠিক। তার মানে দাদা আলটিমেট 3 দিয়ে 3 16 48, 3 15 45। তাহলে 16:15 এই রেশিও রাখা হয়েছিল। অংশ দুটো কী কী? তাহলে 16:15 রেশিও মানে 16 + 15 করলে কত হয়? 31। 31-এর ভ্যালু হচ্ছে কত? 1550। কত গুণ দাদা? 50 গুণ। তাহলে 50 ইন্টু 16 করলে কত হয়? 800। আর 50 ইন্টু 15 করলে কত হয়? 750। তাহলে 800 750 কোথায় আছে? অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? ওটা দেখো সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এ বি সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর সি নল বন্ধ করা হলে এ ও বি নল দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হয়। তাহলে সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা চুটকিতে করতে পারি। চুটকিতে কী করে? দেখো, এ বি এবং সি তিনটে নল দ্বারা 18 মিনিটে ভর্তি হচ্ছে। তিনটে নল একত্রে 6 মিনিট চলার পর সি নল বন্ধ করা হয়েছে। খুব ভালো কথা। তাহলে 6 মিনিটে মানে এটা কত অংশ ভর্তি করবে? দাদা 18 ভর্তি করছে, এই 18 মিনিটে ভর্তি করছে এক অংশ। এটা মনে মনে ভাববে, কিন্তু তোমার ভাবনা চিন্তার ক্ষমতা আমি অনেক বাড়িয়ে দিয়েছি। আমি বলেছি এখানে 18 মিনিটে পুরো ভর্তি হচ্ছে, 6 মিনিট চলেছে, তার মানে কত ভাগ হয়েছে সময়? 3 ভাগ হয়েছে সময়। তাহলে ভর্তিও হবে 3 ভাগ, মানে 1/3 ভর্তি হয়েছে, হ্যাঁ কি না? তাহলে আছে কতটা বাকি এখনও ভর্তি হতে? 2/3 ভর্তি তো বাকি আছে। ঠিক আছে, এবার বলেছে এ ও বি নল দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হলো। তাহলে 24 মিনিটে কতটা পূর্ণ হলো? 2/3 অংশ। তাহলে 2/3 অংশ পূর্ণ হলো 24 মিনিটে। কে করলো? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি 2/3 অংশ ভর্তি করছে 24 মিনিটে, তাহলে এক অংশ ভর্তি করবে কত মিনিটে? তাহলে 24 ইন্টু 3/2, উল্টে যাবে, 2 এখানে 12, মানে 12 × 36। বোঝা গেল? তাহলে এখানে 18, এখানে 36। এবার বলো সি কতক্ষণে একা চৌবাচ্চাটি পূর্ণ করবে, কত মিনিটে পূর্ণ করবে? তাহলে এর থেকে সোজা প্রশ্ন হয় না। যখন এই ধরনের প্রশ্ন থাকবে তুমি আর এফিসিয়েন্সি নিয়ে ভাববে না, ভাবতেও পারো, কারণ এখানে 18 36 আছে, তেমন কিছু অসুবিধা কিছু নেই। তাহলে দেখো আমি বলবো দাদা এখানে দেখতে পাচ্ছি 18 আর 36 এদের মিলিত এই এলসিএম হচ্ছে 36, তার মানে 36 ইউনিট টোটাল ওয়ার্ক। এ বি সি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 2, আর এ প্লাস বি মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 1। তার মানে অবভিয়াসলি এদের ডিফারেন্স, মানে সি এর এফিসিয়েন্সি কী করে পাবো? এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি বিয়োগ করে, তার মানে সি এর এফিসিয়েন্সি কত? 2 - 1, অ্যান্ড দ্যাট ইজ হচ্ছে 1। তাহলে 1 এফিসিয়েন্সি দিয়ে পুরোটা ভর্তি করতে, মানে 36 ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে? 36/1, তার মানে দ্যাট ইজ 36 মিনিট। দ্যাটস ইট, অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। বলে বোঝা গেছে? বলবো দাদা খুব সুন্দর বোঝা যায়। যদি না বোঝা থাকে, যদি না বুঝতে পারো এখনও, তাহলে আমার কমেন্টে জানো, আমি আবার বোঝাবো, কোনো অসুবিধা নেই। 366, 3টি চেয়ার 2টি টেবিলের মূল্য 2900 টাকা, 4টি চেয়ার ও 3টি টেবিলের মূল্য 4200 টাকা, একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য কত হবে? দেখো দারুণ একটা প্রশ্ন। 3টে চেয়ার প্লাস 2টো টেবিল এর মিলিত মূল্য 2900, 4টে চেয়ার প্লাস কী বলা হয়েছে? 3টে টেবিল, 3টে চেয়ার 2টো টেবিল, 4টে চেয়ার 3টে টেবিল এর মূল্য কত দাদা? 4200 টাকা। ওকে, একটা চেয়ার একটা টেবিলের মূল্য। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখো, খুব ভালো করে লক্ষ্য করবে। 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, একদম। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, একদম। 42 থেকে 29 বিয়োগ করলে কত হয়? 42 থেকে 29 বিয়োগ করলে কত হয়? 13 হয় না?
অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল? 4টে চেয়ার থেকে যদি আমি 3টে চেয়ার বিয়োগ করে দিলে একটা চেয়ার পড়ে থাকে, 3টে টেবিল থেকে 2টো টেবিল বিয়োগ করে দিলে একটা টেবিল পড়ে থাকে, 4200 থেকে 2900 বিয়োগ করলে 1300 পড়ে থাকে। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে? সবসময় আমাকে ইকুয়েশন থেকে যে দুটোকে 3 আর 4কে সমান করব, 12 করব না, মাথায় বুদ্ধি খাটাতে হবে যে কখন দুটোকে যোগ করব, কখন দুটোকে বিয়োগ করব। ঠিক আছে? বুদ্ধি খাটালে সব অঙ্ক তাড়াতাড়ি একদম নিমেষে হয়। নিমেষে অঙ্ক মানে নিমেষেই অঙ্ক হবে। নেক্সট প্রশ্ন, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব থেকে 10 কিউব অবধি 3225 পাবো। প্রশ্ন বহর থেকে মনে হচ্ছে বিশাল শক্ত অঙ্ক, কিচ্ছু নেই। দেখো 4, 32, 100 আর 4000, তাহলে এই যে সিরিজটা দেখতে পাচ্ছ, এই সিরিজ থেকে যদি আমি 4 কমন নিই, 4 কমন নিই, পড়ে থাকে 1, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 32কে 4 দিয়ে ভাগ করলে 8, 8কে কি লিখতে পারি 2 কিউব, 108কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 27, তার মানে 27 মানে কি 3 কিউব, তাহলে আলটিমেট 4000কে 4 দিয়ে ভাগ করলে 1000, যেটা 10 কিউব। তাহলে আলটিমেট ওপরের যে টার্মটা লেখা আছে, ওপরের যে আমার ভ্যালুটা বলা আছে সিরিজের, সেই ভ্যালুটাই, সেই সিরিজটা আমি এখানে নিচে দেখতে পাচ্ছি, সেই সিরিজটা নিচে দেখতে পাচ্ছি, আর এর ভ্যালু জানা 3025, তার মানে 4 ইন্টু 3025 হবে কারেক্ট আনসার। তার মানে দেখতে পাচ্ছি কত হচ্ছে দাদা, 4 25 মানে 100, 4 3 12, মানে 12100। কোথায় আছে? অপশানটি। বোঝা গেল? বলে সুন্দর বোঝা গেছে, এতে কোনো অসুবিধা নেই। 358 দুটো সংখ্যার লসাগু বলা হয়েছে, গসাগু বলা হয়েছে, সরি, দুটো সংখ্যার লসাগু, গসাগু ও লসাগু গুণফল, আচ্ছা, HCF ইন্টু LCM বলা হয়েছে কত? 24। সংখ্যা দুটোর বিয়োগফল বলা হয়েছে 2, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে বিয়োগফল বলা হয়েছে, তো দারুণ ব্যাপার। তাহলে বিয়োগফল বলা হয়েছে মানে কি x মাইনাস ওয়াই বলতে পারি, 2 বলা হয়েছে। তাহলে যদি x মাইনাস ওয়াই 2 হয়, তাহলে আমি বলতে পারি যে এখানে আলটিমেট আমাকে HCF ইন্টু LCM মানে সংখ্যা দুটোর গুণফল, মানে XY ভ্যালু বলা হয়েছে 24। বলো, কোনো তোমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। HCF দুটো সংখ্যার ক্ষেত্রে HCF ইন্টু LCM মানেই হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, হ্যাঁ কি না? আর সংখ্যা দুটোর বিয়োগফল 2, তাহলে সংখ্যা দুটোর গুণফল 24। তাহলে এবার বলো, 24কে আমি দুটো সংখ্যায় ভাঙতেই পারি গুণফল হিসাবে, 6 ইন্টু 4, তাদের বিয়োগফল কত? 2। নির্ণয় করতে হবে বড় সংখ্যাটি কত, তুমি বলে বড় সংখ্যা হচ্ছে 6, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। 4000 টাকার একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে 3.5% লাভ হয়, ঘোড়াটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে 4000 টাকার একটা ঘোড়া সমেত একটা গাড়ি, 4000 টাকায় একটা ঘোড়া আর একটা হর্স আর একটা কার কেনা হয়েছে। বলছে ঘোড়াটিকে 20% লাভে বিক্রি করা হয়েছে, প্রফিট, আর গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, মানে -10% প্রফিটে বিক্রি করা হয়েছে। আর উভয় মানে ওভারঅল তার 3.5% কী হয়েছে? লাভ হয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যালিগেশন প্যাটার্ন। অ্যালিগেশনে সবসময় লাভ ক্ষতি নিয়ে নয়, লাভ নিয়েই কাজ করতে হয় বা ক্ষতি নিয়েই কাজ করতে হয়। তাহলে 10% ক্ষতিকে আমরা কী বলবো? -10% লাভ, এটা মাথায় রাখবে। অ্যালিগেশন করার সময় কী করবো? বড়ো থেকে ছোটো বিয়োগ। তাহলে 20 থেকে 3.5 বিয়োগ করলে বলবো দাদা 16.5, আর এখানে দেখতে পাচ্ছি বড় থেকে ছোটো বিয়োগ, মানে 3.5 থেকে -10 বিয়োগ করবো, তার মানে 3.5 এরকমভাবে লিখবো, -10, তার মানে 3.5 প্লাস 10 মানে 13.5, মানে হলো কত? 135:165। বোঝা গেল? বলো একদম সুন্দর বোঝা গেছে। 135:165, আর লেখার দরকার নেই। এবার দেখো এটাকে তুমি কী করতে পারো? ছোটো করে নিতে পারো, বা এটাকে যোগ করলেও হয়ে যাবে। 135 প্লাস 165 যোগ করলে হচ্ছে কত দাদা? আমি দেখতে পাচ্ছি এখানে পাচ্ছি আমরা কত না, এখানে যদি 35 দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে 200, 300 হয়ে যাচ্ছে। 300 4000টা একটু অড টাইপের হয়ে যাচ্ছে, ওটা কাটাকুটি করিয়ে নিই, ছোটো করিয়ে নিই, তাহলে সুবিধা হবে। 5 দিয়ে দেখতে পাচ্ছি এখানে কত? 5 দিয়ে হচ্ছে 5 দুগুণে 10, 5 7 35, এখানে হচ্ছে 5 3 15, 33, 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 9 27, এখানে 3 11 33, আর 9:11। তাহলে 9:11 মানে হচ্ছে এবার সোজা হয়ে গেল। তাহলে 9 আর 11 যোগ করলে 20, তাহলে এখানে হর্স হচ্ছে 9, এখানে হর্স 20% কার ছিল? হর্সে ছিল না, 9 হচ্ছে কার ভ্যালু? হর্স, আর কার হচ্ছে 11। তাহলে 20 কত গুণ করলে 4000 হয়? তাহলে 20 200 গুণ করলে, 20 200 গুণ করলে আমি পাবো 4000। আমার নির্ণয় করতে বলেছে ঘোড়ার ক্রয় মূল্য, তাহলে 9 200 গুণ করে দেবো, 9 200 গুণ করলে হবে 1800 হয়ে যাবে কারেক্ট আনসার। কোথায় আছে? অপশান বি। 360, কোনো টাকা বার্ষিক 6% হার সরল সুদে 3 বছরে সবৃদ্ধি মূল্য মানে সুদে মূলে 3540 টাকা হলে সুদ কত টাকা হবে?
দেখো এখানে সিম্পল ইন্টারেস্টের গল্প বলা হয়েছে বাবা, সিম্পল ইন্টারেস্টের কথা। তাহলে কোনো টাকা বার্ষিক 6% হারে যদি সুদ দেয় তাহলে 3 বছরে সেটা 18% হবে, হ্যাঁ কি না? 18% হবে। আর 118%টা কী হবে না, এটা হচ্ছে অ্যামাউন্ট, এটাই হচ্ছে গল্প, খুব ভালো করে বুঝবে এখানে। 6% হচ্ছে আমার 1 বছরের সুদ, 3 বছরের সুদ হচ্ছে কত, 18%। তাহলে 18% হচ্ছে আমার সুদ, আসল কত, 100%। আর আসল প্লাস লাভ যোগ করলে হয়ে যায় কি না সমৃদ্ধিমূল, বা কি না সুদ প্লাস আসল, দ্যাট ইজ 118%, বা এটাকে অ্যামাউন্ট বলে থাকি, এবং তার ভ্যালু বলা হয়েছে 3540। দেখো 3540 কত গুণ হয়েছে এখানে বাবা, দেখতে পাচ্ছি 3 8 24 4, 3 11 33 আর 2 35, মানে 3 গুণ হয়েছে, মানে 30 গুণ বলতে পারি, তাই তো? হ্যাঁ কি না, একদম ঠিক। তাহলে আমার কী বলা হয়েছে, সুদ কত টাকা হবে, সুদ ছিল কত, 18%, তাহলে 18%-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তার মানে 518 ইন্টু 30 করলে কত, 540 টাকা। তখন অপশান কোথায়, ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এছাড়া আমি বলতে পারতাম যে আমার ডাইরেক্ট 18%ই ছিল আমার সুদ, 18% মানে 18-র কোনো গুণিতক এখানে আছে কিন্তু দেখে নাও, 18-র কোনো গুণিতক একমাত্র 540ই আছে, এটাও কারেক্ট অ্যান্সার বলতে পারতাম। কিন্তু তাও আমি বলবো যে এই ব্যাপারটা বোঝা তোমাদের খুব দরকার। ওকে।